আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ও 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে তোমাদের জন্য নগদান বইয়ের একটা স্পেশাল সমস্যার সমাধান করব। দেখো, আমরা যখন নগদান বই করতে যাই প্রায়শই আমরা একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে ক নাম্বারে আমাদের একটা প্রশ্ন আসে যে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ, অথবা যেগুলো নগদান বইতে আসবে না তার মোট পরিমাণ বা মূল্য কত, অথবা প্রশ্নটা এভাবে মাঝে মধ্যে আসে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের পরিমাণ কত। এই জাতীয় প্রশ্নের সহজে সমাধানের জন্য আমরা একটা টেকনিক মাথায় রাখবো, জাস্ট মাথায় রাখবো, নামটা হচ্ছে নগদান বই। ভাইয়া নামটা হচ্ছে কি? নগদান বই। যেহেতু এটার নাম হচ্ছে নগদান বই, এই বইতে কখনোই নগদ বা চেক সংক্রান্ত লেনদেন ছাড়া অন্য কোনো লেনদেন আসবে না। তাহলে কথা কি? কথা আমাদের একটাই, যে নগদান বইয়ে নগদ আর চেক ভাই ভাই, অর্থাৎ নগদান বইতে নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন ছাড়া অন্য কোনো লেনদেন আসবে না। এখন এটা আমি কিভাবে বুঝবো নগদ বা চেক সেখানে আছে কিনা? তুমি লেনদেনটা পড়ার পরে বা একটু বিশ্লেষণ করার পরে ক্লিয়ার হয়ে যাবা। দেখো, আমরা যদি লেনদেনটা পড়ি, জাস্ট আমরা মাথায় রাখবো আমাদের ওই লেনদেনে বিশ্লেষণ করলে ডেবিট অথবা ক্রেডিট যে কোনো এক পাশে নগদ অথবা ব্যাংক থাকবে। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটে যদি নগদ বা ব্যাংক না থাকে তাহলে সেই লেনদেনটা নগদান বইতে আসবে না। দ্যাটস ইট, তোমার সকল সমস্যার সমাধান এখানে। দেখো, আমরা যদি এই প্রশ্নটা বিশ্লেষণ করি তাহলে দেখব প্রথম 1 তারিখের যে লেনদেনটা সেটা হচ্ছে মালিক 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে। সো এখানে টাকা ব্যবসায় আসছে, সো এটা একটা নগদ লেনদেন, এটা নগদান বইতে অবশ্যই আসবে। নগদে ক্রয় নগদে বিক্রয়, এখানে নগদ বলাই আছে, সো এগুলা নগদান বইতে আসবে। 10 তারিখ যদি যাই, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক আছে, নগদ টাকা আছে, এটাও নগদান বইতে আসবে। আবার এই 18 তারিখ যদি আমরা যাই, ইমনের নিকট হতে পাওনা 15,000 টাকার পণ্য নিষ্পত্তি সাপেক্ষে 12,300 টাকা নগদে প্রদত্ত হলো, ইমনের পাওনা। তাহলে নগদ টাকা আমি দিয়ে দিয়েছি, এখানেও নগদ কথা আছে, সো এটাও নগদান বইতে আসবে। দ্যাট মিনস আমরা দেখলাম যে 1 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ প্রত্যেকটার সাথে নগদ বা ব্যাংক বা চেক সংক্রান্ত লেনদেন জড়িত। এরপরে 22 তারিখ যদি 26 তারিখ যদি আমরা যাই, যে শিহাবের নিকট ধারে বিক্রয় বাবদ 20,000 টাকার প্রাপ্য 20,000 টাকার পণ্য নিষ্পত্তি সাপেক্ষে আমি কত পেয়েছি? 19,550 টাকা পেয়েছি। এখানেও আমার পাওনা আছে, নগদ টাকা আছে, সো এটাও নগদান বইতে আসবে। 28 তারিখ লভ্যাংশ পাওয়া গেল, নগদ টাকা পেয়েছি, এটাও আসবে নগদান বইতে। 30 তারিখ সাদমানের নিকট দেনা 17,500 টাকার পণ্য নিষ্পত্তি সাপেক্ষে আমি এত টাকা প্রদান করেছি, এখানেও নগদ কথা আছে। দ্যাট মিনস এই পুরা লেনদেন বিশ্লেষণ করলে আমরা দেখলাম সব জায়গায় প্রায় নগদ কথা আছে, শুধুমাত্র 2টা জায়গায় আমাদের নগদ কথা বলা নাই। কোন জায়গায়? একটা হচ্ছে আমাদের 8 তারিখে যে লেনদেনটা আসবাবপত্রের অবশ্যই ধরা হলো, এই লেনদেনটা। আরেকটা হচ্ছে এই যে 22 তারিখের লেনদেনটা, এটাকে একটু দেখবা যে এখানে আশরাফের নিকট হতে অফিস সরঞ্জাম ক্রয় করেছি আমি 40,000, কিন্তু এটার 50% আমি নগদে দিয়েছি, কিন্তু বাকি 50% ভাইয়া ধারে বলা, অর্থাৎ বাকি 50%-এ আমাদের নগদের কোনো সম্পর্ক নাই। এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হব, সেটা হচ্ছে যেহেতু 8 তারিখ এবং 22 তারিখের মধ্যে নগদের একটা সম্পর্ক নাই, সেহেতু এই দুইটা জিনিস আমরা নগদান বইতে আসবে না আমাদের। আমরা একটু এটাকে আরেকটু ক্লিয়ার করি। দেখো, আমরা যদি 8 তারিখের লেনদেনটা বিশ্লেষণ করি, দেখবো আসবাবপত্রের অবশ্যই ধার্য হলো 2,000 টাকা। দ্যাট মিনস এটা জাবেদা যদি আমরা করতে যাই তাহলে আমাদের জাবেদা হয় কি ভাইয়া? অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, অথবা সনাতন অ্যাকাউন্টিংয়ে আমরা কি করতাম? আসবাবপত্র ক্রেডিট করতাম, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই জাবেদা করার পরে আমরা দেখলাম আমার ডেবিট এবং ক্রেডিট কোনো পাশেই কি নাই? নগদ অথবা ব্যাংক কোনো পক্ষ নাই। আমি আগেও বলেছি যে লেনদেনের জাবেদা করার পর কোনো পাশে ডেবিট এবং ক্রেডিট কোনো পাশে নগদ বা ব্যাংক পাবা না, সেটা নগদান বইতে আসবে না। আবার যদি আমরা 22 তারিখের লেনদেনটা বিশ্লেষণ করি তাহলে দেখব অফিস সরঞ্জাম যে 40,000 টাকা দিয়ে ক্রয় করেছি সেটার 50% আমি নগদে দিয়েছি, মানে নগদ টাকা গিয়েছে আমার 20,000, বাকি 50% আমি বাকিতে ক্রয় করেছি। সেটার জন্য যদি আমরা জাবেদা দিতে যাই তাহলে আমাদের জাবেদা হয় অফিস সরঞ্জাম ডেবিট, আর বাকি 50%-এর জন্য আমার আশরাফ নামক পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। সো এই দুইটা লেনদেন নগদান বইতে আসবে না। এখন প্রশ্ন এসেছে যেভাবে আমরা অ্যান্সার দিব কিভাবে? জাস্ট আমরা কি করব? তারিখ তারিখ বিবরণ টাকা দিয়ে এই দুইটা লেনদেন লিখে ফেলবো, তাহলেই শেষ। এখন প্রশ্ন যদি এটা না এসে এভাবে আসতো
যে যেগুলো নগদান বইতে আসবে না সেগুলোর জাবেদা দাও, তাহলে সেটার জাবেদা দিয়ে দিবা। জাস্ট কি করবে, 8 তারিখের জাবেদা অবশ্যই ডেবিট, পঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। আর 22 তারিখে কি হবে, অফিস সরঞ্জাম ডেবিট আর আশরাফ পাওনাদার হিসাব ক্রেডিট। এভাবেই আমরা মূলত হচ্ছে কি করব, নগদান বইতে যেগুলো আসবে না সেগুলোর জাবেদা দিব, অথবা যেগুলো নগদান বইতে আসবে না সেগুলোর মোট পরিমাণ নির্ণয় করব। প্রশ্ন সলভ করার টেকনিক একটাই, জাস্ট মাথায় রাখবা যে নগদ আর ব্যাংক যে লেনদেনের সাথে থাকবে না, বা যে লেনদেনের জাবেদা করার পরে আমরা নগদ বা ব্যাংক কোনো পাশেই পাবো না, সেটা নগদান বইতে আসবে না। এই একটা টেকনিক মাথায় রাখলে নগদান বইয়ের আরো অনেক ধরনের সমস্যা তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবা। আর এই জাতীয় যদি তোমাদের কোনো সমস্যা থাকে যে কোন জায়গাতে কি হবে তোমরা বুঝছো না, সেটা কমেন্টে জানাবা। ইনশাল্লাহ আমরা সেগুলার পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবা সবাই, ইনশাল্লাহ কথা হবে আবারও।